নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আশীর্বাদ। লজিক সবসময় বলে নিজেকে ভালোবাসতে, নিজেকে আগে ভালোবাসবে, তারপর সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে, আস্তে আস্তে করে জীবনের পথে এগিয়ে যাবে। আজকে দেখলাম আমার প্রিয় স্টুডেন্ট মুন্না সহ শুরু করে অনেককেই ওরা মাস্ক বিতরণ করতেছে। এর আগে দেখলাম ওদেরকে ত্রাণ বিতরণ করতে, গর্বে বুকটা ভরে গেছে। অহংকার হয়, এরা আমার ছাত্রছাত্রী, এরা আমার স্টুডেন্ট, আমার ছেলে মেয়ে। এভাবে নিজেকে তৈরি করে নাও, নিজেকে গড়ে নাও, ঠিক আছে? আমরা আজকে কি পড়াবো তোমাদেরকে? আজকে পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র তৃতীয় অধ্যায় 2020-2021 এবং কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী যুক্তির উপাদান, সৃজনশীল প্রশ্ন। আমি এখন ক্লাস দিব ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্নের উপর। আমাদের জানা থাকলেও আমরা সৃজনশীল প্রশ্ন কোত্থেকে আসলো, কোন প্রশ্নের কি আনসার করব বুঝতে পারি না, যার জন্য নাম্বার কমে যায়, আমাদের নাম্বারটা উঠে না, নাম্বারটা কমে যায়। আমরা আগেও বলেছি, এখনও বলবো, সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন ধরার জন্য ক এবং খ। সৃজনশীল প্রশ্নটির পরে ক কী দিল, খ কী দিল, দেখে কোন চ্যাপ্টার থেকে দিল সেটা আগে নির্ধারণ করতে হবে। তারপর এই প্রশ্নে কী চাই সেটি ওই চ্যাপ্টার থেকেই আনসারটা বের করতে হবে। আগে বইয়ের উত্তরটা লিখতে হবে, তারপর প্রশ্ন থেকে মেলাই লিখতে হবে। বইয়ের উত্তর না লিখলে, বইয়ে যে উত্তরটা আছে সেটা না লিখলে নাম্বার দিবে না, শূন্য ভাষায় দিবে। অত পরিশ্রম করেও কোনো কাজ আসবে না। এই জন্য আমি অনেক পরিশ্রম করে তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলি করাচ্ছি। তো আমার এই চ্যাপ্টারের উপরে কিন্তু আগে ক্লাস গিয়েছে অনেকগুলি, আমি অনেকগুলো ক্লাস দিয়েছি যুক্তির উপাদানের উপর। তারপরেও আজকে আমি সংক্ষিপ্ত আকারে সব বলে যাব, অল্প অল্প করে, তারপর সৃজনশীল প্রশ্ন করাবো, কেমন? তাহলে প্রথমে কি আসে দেখো, এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেকগুলো আছে। এই চ্যাপ্টারটা অনেক বড়, অধ্যায় অনেক বড়। আমরা অনেক বড় হলেও বিভিন্ন বোর্ড প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হয়নি, সবগুলা বিষয় থেকে সৃজনশীল প্রশ্ন হয় না। কিছু কিছু বিষয়কে নির্বাচন করেছে এবং ওইগুলি বারবার করে ঘুরাই ফিরাই প্রশ্নগুলো করেছে বিভিন্ন বোর্ডে। তাহলে আমরা এখন কি দেখতে পাই, কি কি আছে দেখি আমরা আগে। পদ, বাক্য, শব্দ। শব্দ তিন প্রকার লিখে নিয়ে আর কি তিন লিখছি। পদযোগ্য, সহপদযোগ্য, পদনির্বাচক। শব্দ ব্যক্তত্ব, জাতত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তত্ব এবং জাতত্ব হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সবসময় দেয়। এই সৃজনশীল না হলে মনে হয় যেন হয় না, প্রশ্নটাই পূর্ণ হয় না। আরেকটা আছে পদের ব্যাপ্যতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস, পদের ব্যাপ্যতা এবং পদের ব্যক্তত্ব, জাতত্ব। কেমন? ব্যক্তত্ব সংখ্যা, জাতত্ব গুণ। সত্যহীন, সত্যযুক্ত। তারপরে পাকল্পিক, বৈকল্পিক। পদের ব্যাপ্যতা ই এবং বাক্যে পদের ব্যাপ্যতা দেখাও। তারপরে পদের দুটো নিয়ম আছে, পদের ব্যাপ্যতা দুটো নিয়ম 1, 2। একটা একটু করে বলবো আগে, তারপরে সৃজনশীল প্রশ্ন পড়াবো, কেমন? পদের পদ কি? পদ কি? যে শব্দ বা যে শব্দ কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিদেশ ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। যে শব্দ কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। মানুষ, পদ। মানুষ হয় ভালো, মানুষটা কোথায় বসলো? উদ্দেশ্যে। ফুল, পদ। ফুল হয় সুন্দর, ফুলটা কোথায় বসছে? উদ্দেশ্যে। অর্থাৎ যে শব্দটি কোনো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। ভালো পদ, কেননা সেটা বিধেয়তে বসছে। মানুষ হয় ভালো, বিধেয়তে বসছে। সুন্দর পদ, ফুল হয় সুন্দর, সেটা বিধেয়তে বসছে।
তাহলে সেটাও পদ। হয় পদ নয়, কেননা হয় উদ্দেশ্য বসে নাই, বিধেয়ত বসে নাই। মানুষ হয় সুন্দর, হয়টা মাঝখানে পড়ছে, মাঝামাঝিতে, এটা সংযোজক ক্রিয়া, এটা পদ হতে পারে না। তারপর দেখো বাক্য। বাক্য কি? যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে। আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি। আমি যে কথা বলে যাচ্ছি, পড়াচ্ছি, তাহাকে বললাম একটু আগে তোমরা কেমন আছে জিজ্ঞেস করলাম, আমি যে আমার মনের ভাবটা প্রকাশ করতেছি কি দিয়ে? শব্দ দিয়ে। বিভিন্ন শব্দ আমি একত্র করে কথা বলে যাচ্ছি, মনের ভাব প্রকাশ করে যাচ্ছি। তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি দিয়ে মনের ভাব প্রকাশ হয় তাকে কি বলে? বাক্য। তাকে কি বলে? বাক্য। যুক্তি বাক্য হতে গেলে তিনটি জিনিস প্রয়োজন। কি কি প্রয়োজন? উদ্দেশ্য, বিধেয়, সংযোজক ক্রিয়া। উদ্দেশ্য, বিধেয়, সংযোজক ক্রিয়া। মানুষ হয় ভালো, মানুষ উদ্দেশ্য, হয় সংযোজক, ভালো বিধেয়। তারপর আছে শব্দ। শব্দ কাকে বলে? আমাদের চিন্তা, ইচ্ছা অনুভব করা, আমাদের চিন্তা, ইচ্ছা অনুভব করা কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে। কথিত ধ্বনি, আমি যে কথা বলে যাচ্ছি এটা ধ্বনি, এটাকে বলা হয় ধ্বনি। লিখিত চিহ্ন, যখন লিখি তখন চিহ্ন প্রকাশ হয় না, লেখা বলে দেখা যায় না, এটাকে বলা হয় লিখিত চিহ্নকে কি বলে? শব্দ বলে। যেমন আমাদের চিন্তা, ইচ্ছাকে অনুভব করার জন্য আমি কি চিন্তা করলাম, কি ইচ্ছা প্রকাশ করলাম, তো অনুভব করার জন্য যে ধ্বনি, আমার চিন্তা যদি আমি ভাষায় প্রকাশ না করি তুমি জানবে না। যদি না লিখে প্রকাশ না করি তাও জানবে না, কারোর চিন্তা কেউ জানতে পারে না। এই জন্য এটা কথিত ধ্বনি বা লিখিত চিহ্নকে কি বলে? শব্দ বলে। ব্যক্তিত্ব কি? সংখ্যা, জাত্যত্ব, গুণ। ব্যক্তিত্ব, সংখ্যা, জাত্যত্ব, গুণ। এই সংখ্যা এবং গুণ দিয়ে চারটে নিয়ম আছে। আমি এখানে লিখি নাই, আমি মুখে মুখে বলে যাচ্ছি, আগের ক্লাসে পরিষ্কার করে লিখে দিয়েছিলাম। কি আছে? যদি ব্যক্তিত্ব বাড়ে তাহলে জাত্যত্ব কমে, যদি সংখ্যা বাড়ে গুণ কমে, ব্যক্তিত্ব বাড়ে জাত্যত্ব কমে। যদি ব্যক্তিত্ব কমে জাত্যত্ব বাড়ে, সংখ্যা কমলে গুণ বাড়ে, সংখ্যা বাড়লে গুণ কমে, সংখ্যা কমলে গুণ বাড়ে। কেমন? 3, যদি জাত্যত্ব বাড়ে ব্যক্তিত্ব কমে, যদি জাত্যত্ব বাড়ে গুণ বাড়ে, ব্যক্তিত্ব কমে, সংখ্যা কমে। যদি জাত্যত্ব কমে ব্যক্তিত্ব বাড়ে। একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। ব্যক্তিত্ব বাড়লে জাত্যত্ব কমে, ব্যক্তিত্ব কমলে জাত্যত্ব বাড়ে, জাত্যত্ব বাড়লে ব্যক্তিত্ব কমে, জাত্যত্ব কমলে ব্যক্তিত্ব বাড়ে। বাস। সংখ্যা বাড়লে গুণ কমে, সংখ্যা কমলে গুণ বাড়ে। তারপর আসি আমরা সত্যহীন, সত্যযুক্ত। যে বাক্যে, যে যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সত্যের উল্লেখ থাকে তাকে সত্যহীন, সত্যের উল্লেখ থাকে না তাকে সত্যহীন যুক্তিবাক্য বলে। আর সত্যের উল্লেখ থাকলে সত্যযুক্ত যুক্তিবাক্য বলে। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সত্যের উল্লেখ থাকে না তাকে সত্যহীন, সত্যের উল্লেখ থাকলে সত্যযুক্ত। প্রাকল্পিক, বৈকল্পিক। প্রাকল্পিক হচ্ছে শর্ত সাপেক্ষ, প্রাকল্পিক হচ্ছে শর্ত সাপেক্ষ। যদি তুমি আসো তাহলে আমি যাব। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সত্যের উল্লেখ থাকে তাকে প্রাকল্পিক। আর যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে বৈকল্পিক অবস্থা থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতার নিয়ম হচ্ছে এ, ই, আই। 4টি যুক্তি বাক্য ছিল বলেছিলাম আগে, এ, ই, আই এবং ও। এ, ই, আই এবং ও। এই যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ বাক্য, এই যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদ বাক্য। আই যুক্তি বাক্যে উদ্দেশ্য বিধেয় কোনো পদ বাক্য নয়, ওই যুক্তি বাক্যে বিধেয় পদ বাক্য, ওই যুক্তি বাক্যে বিধেয় পদ বাক্য। এই যুক্তি বাক্য হাবাচক, এই যুক্তি বাক্য নাবাচক। আই যুক্তি বাক্য হা, ও যুক্তি বাক্য না। এ, আই হাবাচক, ই, ও নাবাচক।
এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ বাক্য, ই যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় উভয় পদ বাক্য, আই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় কোনো পদ বাক্য না, ও যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য। এর বিপরীত ও, ই এর বিপরীত আই। আচ্ছা, দুটো নিয়ম আছে। কি কি নিয়ম? সার্বিক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ বাক্য, সার্বিক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ বাক্য, বিশেষ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ বাক্য নয়। নয়োক্ত যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য, সদর্থ যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য নয়। নয়োক্ত করে নাবাস যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য, হাবাস যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য নয়। এগুলি মুখস্থ রাখতে হবে। পদ শব্দ তিন প্রকার: পদযোগ্য, পদযোগ্য যে শব্দ সমষ্টি নিজে নিজেই পদ হওয়ার যোগ্য তাকে পদযোগ্য শব্দ বলে। নিজে নিজেই পদ হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। যে শব্দ বা শব্দ সমষ্টি অন্য পদের সাহায্য নিয়ে বা অন্য শব্দের সাহায্য নিয়ে পদ হওয়ার যোগ্যতা রাখে তাকে সহপদযোগ্য। আর পদ নিরপেক্ষ যে শব্দ সমষ্টি নিজে নিজে বা অন্য কোনো শব্দ সাহায্য নিয়েও কখনোই কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে না বা পদ হওয়ার যোগ্যতা রাখে না তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। কেমন? আচ্ছা, এখন আমরা কি দেখবো? এখানে কি আছে? পদব্যপতার নিয়ম কি কি ছিল? উদ্দেশ্য পদ বাক্য, সার্বিক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ বাক্য, বিশেষ যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ বাক্য নয়। নয়ত 2 নাম্বার, নয়ত যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য, সদর্থ যুক্তিবাক্যে উদ্দেশ্য সদর্থ যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য নয়। কেমন? 4টি বাক্য ছিল না? এ, ই, আই, ও। এ হাবাচক, আই হাবাচক, ই নাবাচক, ও নাবাচক। এ সার্বিক, ই সার্বিক, আই বিশেষ, ও বিশেষ। সার্বিক অর্থ হচ্ছে সবাইকে নিয়ে গঠিত বাক্য, আর বিশেষ অর্থ হচ্ছে কিছু কিছু কতিপয় বাক্য বস্তুকে নিয়ে গঠিত বাক্য। এই হলো আমাদের আজকে এটা দেখলাম আমরা। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি কি আসছে বিভিন্ন বোর্ডে, বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে। 8টি বোর্ড আমি এখানে ফলো করলাম। সে 8টি বোর্ডে কোন কোন সৃজনশীল বেশি করে আসছে। যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা গুরুত্বপূর্ণ যেগুলি ওগুলোই বেশি পড়াবো। ওইখান থেকে বেশি আসে এখানে পড়াতে দেখবা ব্যক্তিত্ব যথার্থ, পদের ব্যক্ততা, এগুলি মুখস্থ করে ফেলবা। ব্যক্তিত্ব যথার্থ এবং পদের ব্যক্ততা এই দুটো নিয়ম মুখস্থ করবা। আর এ, ই, আই, ও কোন পদে বাক্য, কোন পদ বাক্য, উদ্দেশ্য পদ বাক্য, ই উদ্দেশ্য বিধেয় উভয় পদ বাক্য, আই কোনো পদ বাক্য নয়, ও বিধেয় পদ বাক্য, বিধেয় পদ বাক্য। তাহলে আমরা এখানে কি দেখবো? একবার একটা সৃজনশীল প্রশ্ন করি। কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি আনোয়ার সেনাবাহিনীতে চাকরি করে। প্রত্যেকটি ক্ষেত্রে তাকে নিয়ম মেনে চলতে হয়। কোনো কারণে নিয়ম না মানলে তাকে শাস্তি ভোগ করতে হয়। একইভাবে যুক্তি প্রদানের অনেক নিয়ম আছে। নিয়ম জেনে বুঝে এরপর যুক্তিবাক্যের ব্যবহার করতে হয়। কেননা কোনো যুক্তিবাক্যে একটি পদের আংশিক ব্যবহৃত হয়, আবার কোনো যুক্তিবাক্যে সমষ্টি অর্থে ব্যবহৃত হয়। তাহলে যদি আমরা নিয়ম মানি তাহলে যুক্তিটি বৈধ হয়। আনোয়ার কি করলো? সে সেনাবাহিনী ত্যাগ করে। তাকে সব সময় নিয়ম মেনে চলতে হয়। আমরা যুক্তিবিদ্যার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি এখানে? তারপরে বললো যে যুক্তিবিদ্যার ক্ষেত্রেও কিছু নিয়ম মানে চলতে হয়। কোনো সব সময় দেখা যায় আংশিক নিয়ম মানি, কোনো সময় দেখা যায় সামষ্টিক নিয়ম মানি। যদি আমরা নিয়মগুলো মেনে চলি তাহলে যুক্তিতে বৈধ হয়। এই হচ্ছে আমাদের সৃজনশীল আজকে। গ কি লিখলো দেখি আমরা। যুক্তিবাক্য কি? ক নাম্বার, যুক্তিবাক্য কি? গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যে শ্রেণীবিভাগ দেখাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তির প্রধান থেকে দিছে, পদ, ব্যক্তিত্ব যথার্থ ওই চ্যাপ্টার থেকে দিল। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এবার গ নাম্বার আসি। গ উদ্দীপকে যুক্তিবাক্যের পদের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? নিয়মগুলি ব্যাখ্যা করো।
উদ্দীপকে যুক্তিবাক্যের কোন নিয়মগুলির কথা উল্লেখ করা হয়েছে? কোন নিয়ম? নিয়ম মানতে বলা হয়েছে না এখানে? এখানে কি বলা হয়েছে? নিয়ম মানতে। যদি আমি নিয়ম মানি, কোনো সময় আংশিক নিয়ম পালন করতে হচ্ছে, কোনো সময় পূর্ণাঙ্গ নিয়ম পালন করতে হচ্ছে। যদি আমরা নিয়ম মানি তাহলে আমাদের যুক্তিটি বৈধ হয়। বলা হচ্ছে নিয়ম মানতে বলা হচ্ছে না। আমি যে একটু পড়ালাম এখানে কোন জায়গায় নিয়মটা আছে? এটা 3 প্রকার পড়াইছি। এগুলো যাহাকে বলে পড়ালাম, এটি ব্যক্তিত্বের সঙ্গে যথার্থ গুণ, কোনো নিয়ম নাই। সব থেকে সত্যযুক্ত নিয়ম নাই। প্রাকল্পিক বৈকল্পিক নিয়ম নাই। নিয়ম কোথায় আছে? পদের ব্যাপ্যতায় দুটো নিয়ম পড়াইছি আমি। কেমন? পদের ব্যাপ্যতায় এসে কি পড়ালাম? দুটো নিয়ম পড়ালাম। এক, সার্বিক যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য। 2, বিশেষ যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য নয়। 2 নম্বর নিয়ম, নৈয়ত্ত যুক্তিবাক্যে বিধেয়পদ বাক্য, তদর্থ যুক্তিবাক্যে বিধেয়পদ বাক্য নয়। তো নিয়ম কোথায় পেলাম? এসে নিয়ম পেলাম পদের ব্যাপ্যতায়। তাহলে আমরা ক নাম্বারে কি লিখবো? এটি পদের ব্যাপ্যতা। এটি পদের ব্যাপ্যতা। বলা হলো না আংশিক নিয়ম মানি, পূর্ণাঙ্গ নিয়ম মানি, বললো না ওখানে উদ্দীপকে। তারপরে কি লিখবা বলি আমি? এটি পদের ব্যাপ্যতা। কেমন? পদের ব্যাপ্যতায় কয়টি নিয়ম? 4টি। এ, ই, আই, ও। এ, ই, আই, ও। এ যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য। আনসার এভাবে লিখবা। এ যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য। ই যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় উভয়পদ বাক্য। আই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় পূর্ণপদ বাক্য নয়। ও যুক্তিবাক্যে বিধেয়পদ বাক্য। এ সার্বিক বাক্য। এ এবং ই সার্বিক যুক্তিবাক্য। আই এবং ও বিশেষ যুক্তিবাক্য। এ এবং আই হাবাচক যুক্তিবাক্য। ই এবং ও নাবাচক যুক্তিবাক্য। শেষ। আনসার শেষ। তোমাকে আংশিক, আমরা আংশিক কোনো সময় আংশিক পালন করি, নিয়ম পালন করি, কোনো সময় পূর্ণাঙ্গ নিয়ম পালন করি, বলছে না? এই জন্য এ, ই, আই, ও জিনিসটা কি ওটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে। তাহলে এ যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ, আনসার কী হবে এখানে? এ যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় উভয়পদ বাক্য। আই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় পূর্ণপদ বাক্য নয়। ও যুক্তিবাক্যে বিধেয়পদ বাক্য। একটু লিখতে পারো, নাম্বার পেয়ে যাবা। পরটা লিখতে না পারলো একটু লিখতে পারো, নাম্বারটা পেয়ে যাবা। ঘ কি বলছে দেখি? পদের ওই দিকটিকে এ, ই, আই ও বাক্যকে একটু বিশ্লেষণ করে দেখো। পদের ওই দিকটিকে এ, ই, আই এবং ও বাক্যে বিশ্লেষণ করে দেখাও। তাহলে আমাকে এখন কি করতে হবে? বিশ্লেষণ করতে হবে। এই যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য, যেমন সকল মানুষ হয় মরণশীল। উদাহরণ দিয়ে দিতে হবে আর কি। বিশ্লেষণ করা মানে উদাহরণ দিয়ে দেওয়া। ঘ নাম্বারে আমি কি লিখবো? লিখবো যে এ যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য। এই লাইনটি লিখতে হবে। লিখে লিখবো যে যেমন সকল মানুষ হয় মরণশীল। এখানে উদ্দেশ্যপদ বাক্য। উদ্দেশ্যপদ এখানে উদ্দেশ্যপদ হচ্ছে সকল মানুষ। তাহলে সকল মানুষ মানে পৃথিবীর সব মানুষকে বোঝানো হয়েছে, তাই উদ্দেশ্যপদটি বাক্য। এই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় উভয়পদ বাক্য। যেমন কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ বলতে পৃথিবীর সব মানুষকে বোঝানো হয়েছে। নয় অমর বলতে আমরা কেউ অমর নই, আমরা সবাই মৃত্যুবরণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উদ্দেশ্য এবং বিধেয় উভয়পদ বাক্য। আই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় পূর্ণপদ বাক্য নয়। যেমন কিছু ফুল হয় লাল। কিছু ফুল হয় লাল। কিছু ফুল মানে অল্প কিছু ফুল। এটি বিশেষ বাক্য, এটি বাক্যপদ নয়। হয় লাল, তাহলে লাল ছাড়া তো অন্যান্য রঙে অনেক ফুল রয়েছে, তাহলে লাল রঙটাও বাক্যপদ নয়। ওই যুক্তিবাক্যে বিধেয়পদ বাক্য। কিছু ফুল নয় লাল। কিছু ফুল নয় লাল। বিধেয়পদ দেখবো বলছি না আমরা? বিধেয়পদ কি? লাল, নয় লাল। তাহলে নয় লাল মানে কি? এই পৃথিবীতে লাল ছাড়াও অন্যান্য রঙের ফুলও রয়েছে, সেটা আমি স্বীকার করে নিলাম। এই জন্য এটাও বাক্যপদ। এই জন্য যুক্তিবাক্যে বিধেয়পদটি বাক্য। এভাবে বিশ্লেষণ করে লিখতে হবে। গ নাম্বারে আমরা নিয়মগুলো লিখে ফেলবো এবং এ, ই গ নাম্বারে এ, ই সার্বিক, আই ও বিশেষ। এ, আই হাবাচক, ই ও নাবাচক একটু লিখতে হবে।
তার প্রথমে লিখতে হবে গ নাম্বারে এই যুক্তিবাক্যে উদ্দেশ্যপদ বাক্য, এই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় উভয়পদ বাক্য, আর যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় পূর্ণপদ বাক্য নয়, ওই যুক্তিবাক্যে বিধেয় পদ বাক্য। তারপর লিখবা এ ই সার্বিক বাক্য, আই ও বিশেষ বাক্য, এ আই হাবাচক, ই ও নাবাচক, শেষ। তারপর ঘতে বলো না একটি বিশ্লেষণ করতে, এখন যেভাবে বললাম উদাহরণ দিয়ে দিয়ে সে উদাহরণ দিয়ে লিখে ফেলবা, শেষ। এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন লেখার সিস্টেম বা নিয়ম। তারপর একটা দেখি, একটা কি বলছে দেখি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি শিলা ঘরের বাইরে বেরিয়ে দেখলো ঈশান কোণে ঘন কালো মেঘ উঠছে। সে মনে করলো যদি মেঘ কেটে যায় তবে বৃষ্টি হতে হবে, যদি মেঘ কেটে যায় তবে বৃষ্টি হবে, আর যদি মেঘ বেশি হয় তাহলে বৃষ্টি হবে। এমন সময় দূরে দূরে মাঠে রাখাল গরুর পাল চড়াচ্ছে। রাখাল যদি ভীরু হয় তাহলে বাড়ি ফিরবে, রাখাল যদি ভীরু হয় তাহলে বাড়ি ফিরবে। তাহলে এখানে গ প্রশ্ন কি? এখানে বলতেছি যদি মেঘ কেটে যায় তবে বৃষ্টি হবে না, আর যদি মেঘ বেশি হয় তাহলে বৃষ্টি হবে। ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাই? বৃষ্টি হবে না কার উপর নির্ভর করে? মেঘের উপর না। এখানে কোনো নিয়ম নাই। এখানে বৃষ্টি হবে কি হবে না সেটি নির্ভর করতেছে কার উপর? মেঘের উপর, সত্যের উপর। সে সত্য আছে এখানে, সত্যহীন সত্যযুক্ত, সত্যহীন সত্যযুক্ত বললাম না, পাকল্পিক বৈকল্পিক। যেখানে সত্য উল্লেখ থাকে তাকে কি বলে? পাকল্পিক। যেখানে সত্য থাকে না তাকে কি বলে? সত্যহীন। যেখানে সত্য থাকে তাকে কি বলে? সত্যযুক্ত। যেখানে বিকল্প থাকে তাকে কি বলে? বৈকল্পিক। বৈকল্পিক। কেমন? তাহলে এখানে কি দেখো, এখানে কি বলছে? যদি মেঘ হয়, ছয় নাম্বারে কি বলছে? উদ্দীপকে কোন যুক্তিবাক্যের অবতারণ করা হয়েছে? যুক্তিবাক্যটিতে কোন ধরনের যুক্তিবাক্যের অবতারণ করা হয়েছে? কোন ধরনের? সত্যযুক্ত পাকল্পিক যুক্তিবাক্য। যদি তাহলে যখন থাকে তাকে বলা হয় পাকল্পিক যুক্তিবাক্য। যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, যদি মেঘ কেটে যায় তাহলে বৃষ্টি হবে না। এটি বৃষ্টিটা হওয়া মেঘের উপর নির্ভর করে, মেঘের উপর নির্ভর করে। তোমরা কি লিখবে? এটা পাকল্পিক যুক্তিবাক্য, এটি সত্যযুক্ত। এখানে উদ্দেশ্য বিধেয়ের মধ্যে একটি সত্য রয়েছে, একটি সত্যের উল্লেখ রয়েছে। যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, যদি মেঘ কেটে যায় তাহলে বৃষ্টি হবে না। ঠিক আছে? যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে একজন আসার উপর আরেকজন যাওয়াটা নির্ভর করে। এখানে মেঘ ওঠার উপর বৃষ্টি হওয়াটা নির্ভর করে। পাকল্পিক যুক্তিবাক্যে আমরা দেখতে পাই উদ্দেশ্য বিধেয়ের মধ্যে একটি সত্যের উল্লেখ থাকে, কিন্তু সত্যযুক্ত পাকল্পিক যুক্তিবাক্য বলে। কেমন? তারপর দেখতে পাচ্ছি যদি মেঘ কেটে যায় তাহলে বৃষ্টি হবে না, বাক্যটিতে বিচার করে। কেমন? এখানে কি? এখানেও সত্যযুক্ত। যদি মেঘ কেটে যায় তাহলে বৃষ্টি হবে না, তো সত্য। একটা পাকল্পিক লিখবা, একটা সত্যযুক্ত বাক্য লিখবা। উদ্দেশ্য বিধেয় বাক্যের মধ্যে যদি সত্যের উল্লেখ থাকে তাকে সত্যযুক্ত পাকল্পিক যুক্তিবাক্য বলে। বাক্যটা যেটা বললাম, যদি মেঘ কেটে যায় তাহলে বৃষ্টি হবে না, একটা পাকল্পিক লিখবা, একটা সত্যযুক্ত যুক্তিবাক্য লিখব দুটোর মধ্যে। কেমন? এখানে আমরা আগে কি দেখতে পাচ্ছি? একটা গ্রাফ যুক্তিবাক্য দিল, এখানে ওরা কি দিল দেখো, যুক্তিবাক্য দিল। যুক্তিবাক্য থেকে ভাগ করে ফেলছে 3 ভাগে। এখানে একটা 11টা খালি, এখানে দিল অনিবার্য, এটা খালি, এখানে দিল সম্ভাব্য। তাহলে আমরা জানি অনিবার্য, বিবরণমূলক, সম্ভাব্য। আমরা এখানে কি লিখবো? খালি করে কি লিখবো? বিবরণমূলক। এই প্রশ্নে খালি করে কিছু লিখবে না, আমাদের কি লিখতে হবে? বিবরণমূলক। কেমন? বিবরণমূলক। আচ্ছা,
তাহলে এখানে আমরা কি লিখলাম? বিবরণমূলক লিখলাম। আচ্ছা, তাহলে এখানে এবার 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 কি করবা? এবার থেকে বুঝতে হবে অনিবার্য যুক্তিবাক্য, বিবরণমূলক যুক্তিবাক্য, সম্ভাব্য যুক্তিবাক্য, এই তিনটি যুক্তিবাক্য কাহাকে বলে? অনিবার্য যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক আছে তাকে অনিবার্য যুক্তিবাক্য বলে। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধির মধ্যে একটি অনিবার্য সম্পর্ক তাকে অনিবার্য যুক্তিবাক্য বলে, বিবরণমূলক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধির মধ্যে বাস্তব জ্ঞান আছে তাকে বিবরণমূলক যুক্তিবাক্য বলে। সম্ভাব্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধির মধ্যে পর্যাপ্ত জ্ঞান নাই তাকে সম্ভাব্য যুক্তিবাক্য বলে। অনিবার্য যুক্তিবাক্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধির মধ্যে পর্যাপ্ত জ্ঞান আছে বা অনিবার্য সম্পর্ক আছে তাকে অনিবার্য যুক্তিবাক্য বলে, বিবরণমূলক। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধির মধ্যে বাস্তব জ্ঞান আছে তাকে বিবরণমূলক যুক্তিবাক্য বলে। সম্ভাব্য যে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধির মধ্যে পর্যাপ্ত জ্ঞান নাই তাকে সম্ভাব্য। যেমন আমি পরীক্ষা দিলে আমি ক্লাস পেতেও পারি, না পেতেও পারি। বিবরণমূলক বাস্তব জ্ঞান সূর্য পূর্ব দিকে উদিত হয়। অনিবার্য সম্পর্ক মানুষ মরণশীল। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে অনিবার্য, বিবরণমূলক এবং সম্ভাব্য। তাহলে আমরা খালি করে কি লিখবো? বিবরণমূলক। বিবরণমূলক কাকে বলে লিখবো, তারপর আমরা আনসার শুরু করে দেবো। কেমন? এখানে কি লিখছে? পদার্থ চকে এখানে ওরা একটা প্রশ্নবোধক দিচ্ছে, আমি নোটটা হচ্ছে জন্য প্রশ্নবোধকটা বোঝানোর জন্য প্রশ্নবোধক দিচ্ছে। প্রশ্নবোধকে কি লিখবো? আমরা কি বিবরণমূলক লিখবো। কেমন? শেষ। তাহলে আমরা এভাবে কি করব? ধারাবাহিক কিছু আমরা সৃজনশীল পড়াই যাব, তারপর আস্তে আস্তে করে তোমাদেরকে করে দেবো। আমার সৃজনশীল কাজগুলো আস্তে আস্তে করে দেখবো তোমরা সবগুলো ক্লাস। তাহলে এই সপ্তাহে আমরা কি কি পড়াচ্ছি সেটা তোমরা বুঝে যাবো। কেমন? ধন্যবাদ।